তো নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নৈহাটিতে ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। গল্পটা আমাকে মেল করেছে মৌসুমি বিশ্বাস দিদি। যেভাবে গল্পটা আমায় মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম মৌসুমি বিশ্বাস, আমার বাড়ি নৈহাটি। তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে 2021 সালে আমার লাইফে ঘটে। আর এই যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমার লাইফের সবথেকে বড় ভয়ানক একটা ঘটনা। তার আগে বলে দিই, আমার বাড়িতে আমি, মা আর দাদা থাকি। তো 2016 সালে আমাদের লাইফে প্রথম একটা ঝড় আসে। তখন আমার বাবা খুব অসুস্থ হয় এবং আমার বাবা একদিনের মাথায় মারা যায়। মানে যেদিন অসুস্থ হয় আমরা হসপিটালে নিয়ে যাই, যেতে যেতে এক্সপায়ার করে যায়। ওটা আমাদের লাইফে একটা অনেক বড় একটা সেই সময়টা ঝড় এসেছিলো, কারণ সেই টাইমে আমি সবে এইচএস দিচ্ছি, ওরম একটা সময়। দাদা আমার থেকে 3 বছরের বড়। তো আমার আর আমার দাদার মধ্যে বয়সের ডিফারেন্সটা খুবই কম। তো আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা খুব ভালো, বন্ডিংটা। তো বাবা 2016-র প্রথম দিকে মারা যায়। 2018 অবধি আমাদের সিচুয়েশানটা খুব খারাপ যায়। মা একজনের বাড়িতে কাজ করতো, করে আমাকে আর দাদাকে মানুষ করেছে। তারপরে আমি এখন একটা জায়গায় জব করি এবং আমার দাদা জোম্যাটো করতো। ঘটনাটা ঘটে 2021 সালে। শীতকাল, পুরো রাস্তা একদম ফাঁকা। সেদিন বৃহস্পতিবার ছিল, 19 তারিখ। আমরা বসে রয়েছি অক্টোবর মাসে। আমি বসে রয়েছি বাড়িতে। তখন কটা বাজে? 10টা বাজে। মাকে আমি বললাম, মা তুমি খেয়ে শুয়ে পড়ো, দাদার তো আসতে লেট হবে। আমি দাদাকে কল করেছিলাম, দাদা বলল একটু দূরে ডেলিভারি দিতে গেছে, ও খাবার ডেলিভারি দিয়ে ডিরেক্ট বাড়িতে আসবে। তো আমি বসে রয়েছি 11টা বেজে গেছে। তো আমি ভাবলাম আরও 5 মিনিট ওয়েট করে নিই দাদার জন্য। না, দাদা আর আসার নাম নিচ্ছে না। আমি দাদাকে ফোন লাগাই, ফোনে পাই না, সুইচ অফ। খুব চিন্তা হতে থাকে। 12:30 বেজে গেছে। আমি আমাদের বাড়ির যে বাইরে একটা জায়গা রয়েছে সেখান থেকে আমি ওপর থেকে দেখতে পাই, বারান্দা টাইপের। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পুরো রাস্তা ফাঁকা, একটা মানুষ নেই। হট করে একটা গাড়ি আসলো, এসে আমার বাড়ির সামনে দাঁড়ালো, বাইক। তো আমি দেখলাম দাদা এসছে। দাদা নামলো, ঘরে ঢুকলো। ঘরের দরজাটা যখন আমি খুললাম না, আমি প্রথম যেটা লক্ষ্য করলাম, দাদার দুটো চোখ পুরো লাল, আর মুখের গালের মধ্যে না একটা নীল স্পট, যেমন কেউ ঘুষি মারলে যেমন একটা নীল একটা দাগ পড়ে যায় না, ওরকম চাকা হয়ে রয়েছে নীল দাগটা। দাদা বসলো, বসে বলছে, তাড়াতাড়ি দে, খেতে দে, আমার কাছে সময় নেই, তাড়াতাড়ি দে। আমি বললাম, কেন রে, আবার কি ডেলিভারি আছে নাকি এত রাতে? 12টা 12:30 বাজে। দাদা বলল, না না তুই দে না, খাবার দে, আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে যেতে হবে, আমার কাছে আর সময় নেই। তো আমি দাদাকে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে না, দাদা খালি অল্প অল্প একটু একটু করে আঙুলে করে তুলছে আর মুখে ঢোকাচ্ছে, আর আমার দিকে তাকিয়ে আছে। তো আমিও খাইনি, দাদা যতক্ষণ না আসে আমিও খাই না। তো আমি ফোনের মধ্যে কার্টুন চালিয়ে কার্টুন দেখছি আর খাচ্ছি। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম দাদা না একটু ছলছল চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে, মানে যখন মানুষ দুঃখ, মানে ওকে ধরলেই মনে হচ্ছে কেঁদে দেবে। আমি বললাম, কিছু হয়েছে তোর? কারোর সাথে কি ঝগড়া করেছিস? আর ওই জায়গাটা নীল হয়ে রয়েছে কেন, তোর মুখের জায়গাটা? ও বলল, না না কিছু হয়নি, ওই বাইক চালাচ্ছিলাম তো, একটা কাস্টমার নামতে গিয়ে, একটা কাস্টমারকে ডেলিভারি দিতে গিয়ে লেগে গেছে মুখে। আমি বললাম, দেখে কাজ করতে পারিস না? আর তোর কী হয়েছে, এরকম তাকাচ্ছিস বারবার? ও না কোনো উত্তর দিল না। আমি দেখলাম ওর ভাতের থালায়, ভাতের মাঝখানটাতে একটা আঙুল দিয়ে গোল চকরি একটা কাটলো, কেটে আমাকে বলল, তোর ওপর অনেক দায়িত্ব, তোকেই মাকে দেখতে হবে বলে না হনন হনন করতে করতে ঘরে চলে গেলাম। হাতটা ধুলো না। আমি ওর পেছনে দৌড়াতে দৌড়াতে গেলাম, গিয়ে বললাম, কী হয়েছে রে তোর, এইসব কথা বলছিস? ও বলল, কিছু না, যা তুই শুয়ে পড়। আমি বললাম, হাত ধুবি না?
আমি দেখলাম ও যেটা কোনো দিন করে না, বিছানার চাদরের মধ্যেও হাত মুছে নিল। আমি বললাম, কী রে, তুই এক্ষুনি ভাত খেলি, তরকারি খেলি, তুই হাতটা ওখানে মুছে নিলি, তোর কি আক্কেল জ্ঞান নেই? ও আমার দিকে ঘুরে বলল, চুপ কর না, যা, আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দে শান্তিতে। আমি নিজের মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা যেটা হলো, আমার পায়ের থেকে মাটি সরে গেল। মা আমাকে দৌড়ে এসে একদম ধরে একদম ধাক্কাচ্ছে যে তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। আমি উঠলাম, উঠে মাকে বললাম, কী হয়েছে, কী হয়েছে? মা বলল, তোর দাদার বন্ধুরা এসছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমি দৌড়াতে দৌড়াতে বাইরে গেলাম। দাদার দুটো বন্ধু ছিল, আমাদের পাড়াতেই থাকতো। এসে বলল, দিদি, তোমাকে না একটু যেতে হবে। ওই ছেলেটা যে আমাকে দিদি বলে ডাকলো, সে আমাদের ছোট, মানে আমার দাদার সাথে মিশতো, কিন্তু আমার থেকে ছোট। আরেকজন দাদা ছিল, সে দাদার সাথে একদম খুব ক্লোজ, মানে ছোটোবেলা থেকে আমাদের পাশের বাড়িতেই থাকে। ওই দাদাটা আমাকে বলল, বোন, তুই রেডি হয়ে যা, তুই আমার সাথেই চ। আমি বললাম, কেন গো, কী হয়েছে? দাঁড়াও, আমি দাদাকে ডাকছি। ও না খুব অবাক হয়ে আমি বললো, কাকে ডাকছিস? আমি বললাম, কেন, দাদাকে? উত্তরটা এরম এলো, কোথায় দাদা? আমি বললাম, কেন, ওই তো ঘরে শুচ্ছে। বলে আমি গেটটা সবে খুলেছি। একটা অবাক জিনিস, ওখানে কেউ নেই ওর বিছানায়। আমি বললাম, দাদা কি সকালে বেরিয়েছে মা? মা বলল, দাদা তো সারা রাত বাড়িই আসেনি রে, ওরা কিসের জন্য এসছে তুই জানিস? আমি বললাম, না তো। তারপরে ওই দাদা আমাকে যেটা বলল, তোমরা বিশ্বাস করবে না সেই টাইমে আমার কী অবস্থা ছিল। ওই দাদা আমায় বলল, তোর দাদা একটা অ্যাক্সিডেন্ট করেছে, বড় অ্যাক্সিডেন্ট না, ছোট অ্যাক্সিডেন্ট, ওকেই সামনের হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তুই যদি একটু যাস। আমার হাত পা কাঁপতে শুরু করলো, সারা গা কাটা দিচ্ছে। আমি দৌড়ে রুমে গেলাম, গিয়ে কালকে দাদা যেখানটাতে হাত মুছেছিল সেই জায়গাটা দেখলাম, কিন্তু সেখানে একটা দাগ নেই। আর সবথেকে বড় কথা, চাদর যেটা ছিল না, একদম সাদা ধবধবে চাদর ছিল। আর যখন দাদা হাত মুছেছে আমি দেখেছি চাদরটা কিন্তু দাগ লাগলো, কিন্তু সেখানে এক ফোঁটা দাগ নেই। আমি মাকে আর ওই দাদাকে সব কথা বললাম। আমি বসে পড়েছি ততক্ষণ ওর খাটে, মানে আমি যে উঠবো, ও যে আমাকে বলছে দাদা হাসপাতালে ভর্তি, আমার সেই জোর নেই। আমি হাউ হাউ করে কাঁদছি আর ঘটনাটা বলছি। মা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কোনো রকম সামলে আমাকে নিয়ে হসপিটালে যায়। মা বাড়িতে আছে, আমি মাকে বলে যাই আমি দাদাকে নিয়ে ফিরছি। হাসপাতালে গিয়ে যেটা দেখি, সেটা আমার জীবনে আজও মনে হয় আমার চোখে জল এনে দেয়। ওই জিনিসটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি যখন হাসপাতালে ঢুকলাম না, সামনে একটা স্ট্রেচারের মধ্যে সাদা কাপড় দিয়ে একটা লাশ ঢেকে রাখা ছিল। আর আমার সাথে যে দাদা গেছিলো, সে না হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। আমার বুক তখন হার্টবিট, মানে প্রায়, মানে আমার ওখানে স্ট্রোক হয়ে যাবে। আমার কাঁপছি, আমি ঘামছি। আমি আস্তে করে গিয়ে সাদা কাপড়টা সরানোর সঙ্গে সঙ্গে দেখলাম দাদার এক সাইড পুরো ফেটে গেছে মুখের। আমি কি করব আমি বুঝতে পারছি না। আমি না একদম হাসপাতালের দেয়ালের সাথে সেটে গেলাম পেছনে গিয়ে। আমি কাঁদবো না ওখানে চিৎকার করব, আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না। ডাক্তার আসলো, এসে একদম দাদাকে বলে দিল যে আপনার দাদা আর নেই। আমি সেই টাইমে পাগলের মতো হাউ হাউ করে কাঁদি। কোনো রকম দাদা লাশটাকে বাড়িতে নিয়ে যেতে হবে, পোস্টমর্টমে দিই। পোস্টমর্টমে যখন দিই ওখানে সময় লাগে, সেহেতু আমাকে বলে বাড়িতে যেতে। বাড়ি গিয়ে আমি খালি ভাবছিলাম একটাই কথা, মাকে কি বলবো। মা বলল, আমাকে দেখে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দৌড়ে আসলো কাঁদতে কাঁদতে, কী হয়েছে, কী হয়েছে তোর দাদা এখন কেমন আছে? আমি মাকে বললাম, মা দাদা আর নেই, কাল রাতেও এসছিল, ও এসে আমায় একবার বলে দিয়ে গেল তোমায় দেখতে মা, বলে হাউ হাউ করে আমি কাঁদতে শুরু করলাম। মা কাঁদছে, পুরো পাড়ার লোক এক হয়ে গেল। কিন্তু আমার মনে একটা কোশ্চেন সেই টাইমে রয়েছে, কাল রাতে যে আসলো আমার সাথে খাবার খেলো, আমার দিকে বারবার তাকালো, মানে আমাকে দেখে যাচ্ছে যেন শেষ দেখা, তারপরে সে ঘরে গিয়ে শুলো, সেই মানুষটাকে কোনোভাবে দাদার দেহ নিয়ে আসা হলো। আমরা কান্নায় ফেটে পড়লাম। দাদার দেহ দাহ করে
আমরা বাড়ি ফিরলাম। আমাদের যারা আত্মীয় স্বজন ছিল, বাবার বাড়ির লোক, মায়ের বাড়ির লোক, সবাই ছিল। ওরা দুদিন ছিল। দুদিন থাকার পরে ওরা আস্তে আস্তে বাড়ি গেল, বললো শ্রাদ্ধর দিন সবাই আসবে। বাড়িটা এখন ফাঁকা হলো না, বিশ্বাস করবে না, ঘরটা একদম মানে একদম স্তব্ধ। একটা জলের ফোঁটা পড়লে পর্যন্ত আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি। আমি আর মা সেদিন এক রুমে শুলাম। আর দাদার ঘরটা আমরা সব সময় দুটো বড় বড় লাইট, টিউব লাইট জ্বালিয়ে রাখতাম। আমাদের এত ভয় লাগতো সেই রাতে। তো যেদিন সবাই চলে গেল, দাদা মরে যাওয়ার 5 দিন পরে, 13 দিন পরে দাদার কাজ। তো 5 দিনের মাথায় আমরা বসে রয়েছি আমি আর মা রুমের মধ্যে, খুব মানে একদম নিস্তব্ধ, মানে কেউ ফোনও দেখছি না, নিজেদের মধ্যে একদম চুপ করে নিস্তব্ধ হয়ে রয়েছি। রাত তখন 11:30 বাজে। একটা দরজার মধ্যে না খুব জোরে দাম দাম আওয়াজ হচ্ছে। আমি আর মা দুজনের চোখ একদম বড় হয়ে যায়। হট করে বাইরে থেকে আওয়াজ আসে। আমার দাদা আমাকে খুকি বলে ডাকতো, খুকি, এ খুকি, ছোট, দরজাটা খোল। মা, ও মা, কি হলো, দরজাটা খোলো। আমাদের হাত পা তখন মানে একদম ঠান্ডা। মা আমার মুখটা চেপে ধরে বলল, কোনো সাড়া দিবি না, একদম চুপ, কোনো আওয়াজ করবি না। কি হলো, কেউ ঘরে নেই নাকি বলে ওই যে দরজা বেরোনো স্টার্ট করলো। প্রায় 6 থেকে 7 মিনিট দরজাটা পিটিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি পিটিয়ে যাচ্ছে। আমরা ওই টাইমে দাঁড়িয়ে কাঁপছি থরথর করে যে আমরা কি করব। হট করে না আমরা যেই রুমে ছিলাম, মানে মায়ের রুমে পেছন দিকে একটা গাছ ছিল, নারকেল গাছ। গাছটা এত জোরে নড়লো যে আমরা ভাবলাম যে পেছন দিয়ে কেউ আসছে গাছ বেয়ে। আমরা সঙ্গে সঙ্গে কী করলাম, জানলাটা বন্ধ করে দিলাম। বিশ্বাস করবে না, জানলার মধ্যে মনে হচ্ছে কারো একটা দুটো হাত পড়লো ধাপ ধাপ করে। মানে জানলার কাচের মধ্যে যদি তুমি একটা প্রেশার দাও না, তখন একটা আওয়াজ হয়, সেম আওয়াজ সেই টাইমে হলো। আর বাইরে কুকুরের চিৎকারে ভরে যাচ্ছে। এত কুত্তার চিৎকার হচ্ছে এই রাস্তার মধ্যে, মনে হচ্ছে কোনো চোর এসছে বা ওরা কিছু দেখতে পাচ্ছে। লাস্টে আমার এমন অবস্থা, আমি একদম একটা খাটের কোণার দিকে সেটে গেলাম। সেটে যাওয়ার পরে আমি একদম চুপ করে বসে আছি, মা চুপ করে বসে রয়েছে। হঠাৎ করে না আবার একটা আওয়াজ এলো, কী হলো, তোরা জানলা দরজা খুলবি না আমি ভেঙে ঢুকবো, আমার ঘরে আমায় ঢুকতে দে বলে চুপ, সব নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই কোনো দিকে। হঠাৎ করে না একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো ছাদের ওপর থেকে। মনে হচ্ছে আমাদের ছাদের ওপরে কেউ এদিক থেকে এদিক দৌড়াচ্ছে। আর প্রচণ্ড মানে একটা বাচ্চা ছেলেকে কিছু একটা খেলনা না দিলে ও যেমন দাপায় না, ওরকম কেউ দাপাচ্ছে আর কাঁদছে। হাউ করে একটা কান্নার আওয়াজ আমাদের কানে ভাসছে। আর আমি আর মা স্পষ্ট বুঝতে পারছি ওটা দাদার কান্নার আওয়াজ। লাস্টে মা চিৎকার করে বলে ওঠে, চলে যা, আমরা ভয় পাচ্ছি, চলে যা। চারিদিক পুরো স্তব্ধ, কেউ নেই, আওয়াজটা বন্ধ। তারপরে সেদিন রাতটা আমরা কাটাতে পারছিলাম না, কারণ ওই একটা ভয়। তারপরে কোনো রকম একটু চোখ বন্ধ করলেই দাদার যে মুখটা আমার চোখে ভেসে উঠছে, আর মনে হচ্ছে না দাদা আমার পাশে কেউ একটা এসে বসছে, আমাকে কেউ দেখছে। প্রচণ্ড ভয় লাগছিল। তো আমি জেগে রয়েছি, মা কোনো রকম চোখ বন্ধ করলো। ঠিক 3টে বাজে আমি দেখলাম মা না চিৎকার করে উঠলো আর দৌড়াতে বাইরে গিয়ে দরজা খুলতে যাচ্ছে। আমি মাকে একদম মানে কোমর দিয়ে জড়িয়ে ধরেছি। আমি যে কী হয়েছে, তুমি বাইরে যাবে না। টানতে আমি ঘরে নিয়ে আসি। মা আমাকে একটা চড় পর্যন্ত মারে। আমি মাকে ধরে বসি, বলি কী হয়েছে। তারপরে একটা অনেক জোরে চিৎকার করি। তখন মায়ের জ্ঞান ফেরে। মা বলে, তোর দাদা জমেটো করে এসছে, বাইরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে, ওর খুব খিদে পেয়েছে, ও বাইরে দাঁড়িয়ে বলছে মা আমায় খেতে দাও, মা আমাকে ঘরে আসতে দাও, বোন আমাকে ঘরে আসতে দিচ্ছে না, তুমি দরজাটা খোলো তো। আমি তখন মাকে বলি, মা দাদা নেই। তারপরে পরের দিন যে সকালটা হলো, আমরা সকালবেলা উঠলাম। ওঠার পর মায়ের চোখের তলায় কালি, আমার চোখের তলায় কালি, আমরা কেউ ঘুমাতে পারছি না। ওরমভাবে না 2-3টে দিন আমাদের কাটলো। মানে ওই রকম আমরা কেউ স্বপ্ন দেখছি, মনে হচ্ছে কেউ দরজায় এসে ধাক্কাচ্ছে। এমনকি সব থেকে যেটা ভয়ানক, রোজ রাতে আমরা এটা ফিল করতাম, আমাদের ঘরের মধ্যে, মানে আমাদের যে পাশে দাদার ঘর,
দাদার ঘরে কেউ একটা এসে শুচ্ছে। আর আমাদের ঘরের যে ঠাকুর ঘরটা একদম আমাদের যে দরজাটা খুলবে সঙ্গে সোজাসুজি একদম ঠাকুর ঘর। প্রত্যেক দিন না বিড়াল নাহলে ইঁদুর কিছু একটা এসে আমাদের ঠাকুর ঘর একদম লন্ডভন্ড করতো, মানে ঠাকুর ঘর হতোই না, রাখতেই দিত না। আমরা ধূপ ধুনো আমরা জ্বালাতে পারতাম না, মানে ধূপ আমরা জ্বালাতেই পারতাম না, নাহলে আগুন ধরতো, নাহলে ইচ্ছা করতো না। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ইচ্ছা করতো না ঘরে ধূপ ধুনো জিতে। এরম করে না আমরা শ্রাদ্ধ দিনটুকু এলো, তো সবাই বাড়িতে একদম ভিড় করে রয়েছে আমাদের আত্মীয় স্বজন। শ্রাদ্ধর দিন পুরো খুব ভালোভাবে কাটলো। শ্রাদ্ধর দিন রাতে যেটা ঘটলো খুব ভয়ানক। আমার দাদার বন্ধুরা বাইরে একদম খেয়ে দিয়ে আমাদেরকে একটু সান্ত্বনা দিয়ে বেরাচ্ছে, তো বাইরে একদম দাঁড়িয়ে রয়েছে ওরা। ওদের মাথার উপরে আমাদের প্যান্ডেলের বাঁশ ভেঙে পড়ে গেল। একদম প্যান্ডেলের যে মোটা বাঁশ ওটা দাম করে পড়লে একটা দাদার মাথা পুরো কেটে গেল। আর ওপর দিয়ে না আমাদের ছাদে পুরো শ্রাদ্ধের প্যান্ডেল হয়েছিল, প্যান্ডেলের যে কাপড় হাওয়া কিন্তু কোনো দিকে নেই, শুধু আমার বাড়ির চারিদিকে এমন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে প্যান্ডেলের কাপড় ছিঁড়ে যাবে। কারণ ওটা সাদা কাপড় ছিল, প্রথমত বলে দিই পুরো সাদা কাপড়, মনে হচ্ছে কেউ ছিঁড়ে দেবে। আর আওয়াজ প্রচণ্ড, কেউ মনে হচ্ছে লাফাচ্ছে। আমি আর মা দাদার বন্ধুদের বলি, দেখেছিস আবার শুরু হয়ে গেছে, ও আবার এইগুলো করছে। আমার দাদার বন্ধুরা পর্যন্ত ভয় পেয়ে যায় ওই দৃশ্য দেখে। আমার দাদার বন্ধুদের মধ্যে আরেকটা বন্ধু ছিল ছোটকা বলে, ও ওপরের দিকে তাকিয়ে রয়েছে। ও খেয়াল করে সাদা কাপড়ের ভেতরে একটা ছায়া, পুরো আমার দাদার চেহারা ওর দিকে তাকিয়ে আছে। ও ভয়তে একদম পেছনে সরে পড়ে যায় উল্টে গিয়ে। আমার দাদার বন্ধুরা ওকে ধরে তোলে, বলে কী হয়েছে কী হয়েছে, ওই দেখ ওই দেখ সমীর দাঁড়িয়ে আছে। আমার দাদার নাম সমীর ছিল, বলছে ওই দেখ সমীর দাঁড়িয়ে আছে। ওরা বলে যে বোন তুই এখানে দাঁড়া, আমরা উপর থেকে একটু ঘুরে আসি। ওরা উপরে যখন যায় না কিচ্ছু নেই, কিন্তু ওর শ্রাদ্ধর জায়গা পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে। আমাদেরকে উপরে ডেকে দেখায় ওরা চারিদিকে একদম লণ্ড মণ্ড ফল টল ছড়িয়ে রয়েছে। আর ওর যে ছবিটা না ওটা নিচে পড়ে গেছে, সাদা একটা কাপড় যেটা দেওয়া হয়েছিল মানে চেয়ারের ওপরে, ওটা একদম মানে কেউ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছে। আমাদের ভয়েতে একদম মাথা টাথা ঘুরে যাচ্ছে। হঠাৎ করে একটা আওয়াজ আমাদের সবার ওখানে, মানে আমার দাদার বন্ধুরা রয়েছে, আমি রয়েছি, মা রয়েছে, একটা আওয়াজ ভেসে আসে। খুব নিঠুর একটা কান্নার আওয়াজ আমাদের কানে ভেসে উঠছে। আর সেটা একটা ছেলে কণ্ঠের আওয়াজ, পুরো আমার দাদার মতোও না কিন্তু অন্য রকম, কিন্তু আমরা বুঝতে পারছি এটা আমার দাদা, মানে ও কাঁদছে যে এটা আমরা বুঝতে পারছি। আমার দাদার বন্ধুরা বলে তো একটা কাজ কর, তোরা না হলে আজকে আমাদের বাড়িতে চ। আমরা বলি না তোমরা যাও, কোনো অসুবিধা হলে ফোন করো। তো আমার দাদার যে বন্ধু, মানে আমরা যে যার কথা আমি বলেছিলাম আর একটা দাদা আমাদের পাশের বাড়িতে থাকে, সে আমাকে বলল তুই আজকের রাতটা কোনো রকম কাটা, আমি কালকে ব্যবস্থা করছি বলে ওরা বাড়ি যায়। সেদিন রাতে আমরা যখন শুতে যাই না, আমাদের মনে হচ্ছে আমাদের দরজার বাইরে দিয়ে কেউ একটা অনবরত এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আর একটা গাড়ির আওয়াজ মনে হচ্ছে বারবার আমাদের ঘরের দিকে ঢুকছে। আমরা একদম মানে একদম পা হাত পা কুজো করে একদম কোনায় কোনায় সেটে রয়েছি আমি আর মা। গায়ের মধ্যে একটা চাদর আর একটা হনুমান যে জপ করে না বজরংবলীর, ওই একটা মালা আর বজরংবলীর বই নিয়ে আমরা বসে আছি। হয়তো সেই কারণে আমাদের কোনো ক্ষতি হতে পারছে না বা সে আমাদের কাছে আসতে পারছে না, কিন্তু আমরা ফিল করছি ওর ঘরে বারবার কেউ যাচ্ছে আর আমাদের ঘর দিয়ে কেউ বারবার এদিক ওদিক করছে। আর দরজাটা না আমরা একদম ছিটকিনি দিয়েছে, কেউ ছিটকিনি খুলে একদম দরজাটা হাত করে খুলছে আর বাড়ি মারছে, হাত করে খুলছে আর বাড়ি মারছে, যাতে আমরা দরজা আটকাতে যাই, কিন্তু আমরা কেউ ঘর থেকে বেরোচ্ছি না। এরমভাবে সেই রাতটা আমরা খুব কঠিনভাবে কাটাই। সকালবেলা ওই দাদা আসে, এসে বলে তোরা একটা কাজ কর আমার সাথে চ। ওর বাবার একজন চেনা খুব সুন্দর পুরোহিত ছিল, কাকু। খুব ভাগ্য ছিল আমাদের যে ওই পুরোহিত কাকু ওদের বাড়িতে দুদিনের জন্য এসেছিল থাকার জন্য। তো আমরা সব খুলে বলি এই আমাদের সাথে ঘটছে। উনি আমাদের বাড়ি, মানে ওই দাদার বাড়িটা আমাদের বাড়ি থেকে দেখা যায়, আবার ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা স্পষ্ট দেখা যায়। তো ওই কাকু ছাদে উঠে আমাদের বাড়ির দিকে তাকিয়ে বলল কিছু একটা মন্ত্র, প্রথমে বিড়বিড় করলো নিজের পৈতেটাকে ধরে, আর একটা মালা ছিল ওনার গলার মধ্যে তাগা টাইপের, ওটা ধরে আর বলল
তোর দাদা এই বাড়িতেই বস করেছে, কোনো ঠাকুর তোর বাড়িতে ঢুকতে দিচ্ছে না। ঠাকুর যে ছিল সেটাকে অসন্তুষ্ট করছে, বাড়িতে বিড়াল ঢুকিয়ে দেওয়া, পশু পাখি নিয়ে আসা। আমি তখন বললাম আমাদের বাড়িতে না মাছ ছিল, আমাদের একটা সুন্দর একটা জারের মধ্যে আমরা মাছ রেখে দিয়েছিলাম। আমরা বলছি আমাদের কোনো পশু টিকছে না, সব মাছ মরে যাচ্ছে। তখন উনি বলল যেটা, সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। বলল তোর দাদা মরে গেছে অ্যাক্সিডেন্ট করে, সব মানে বলে দিচ্ছে। আমরা কিন্তু অনেক কিচ্ছু বলিনি, উনি সব বলে দিচ্ছে দাদার সাথে কী হয়েছে না হয়েছে, কোথায় অ্যাক্সিডেন্ট করেছে, কোন হসপিটালে ছিল, হসপিটাল থেকে রাতে আমার সাথে যেটা ঘটেছে সেটা পর্যন্ত ওনাকে বলতে হয়নি। উনি বলেছে তোর বাড়িতে এসেছিলো তোর দাদা, তুই যদি বুঝে যেতি না একবার যে তোর দাদা ওটা না, ওটা তোর দাদার আত্মাটা যে এখনও বেঁচে থাকার ইচ্ছা রাখে, সে তোর ঘরে ঢুকেছে, তোর সাথে বসে খেয়েছে, তুই ওর এক ডাকে সদর দরজা খুলে দিয়েছিস। ওই জন্য মানুষ বলে, উনি এটাও আমাকে বললো, ওই জন্য মানুষ বলে এক ডাকে কোনো দিন দরজা খুলতে নেই। এক ডাকে দরজাটা খুলে দেওয়ার জন্য না তোর দাদা ঘরে ঢুকে পড়েছে তোদের। তো উনি আমাকে বলে যে একে ছাড়ানো খুব মুশকিল, কারণ একটাই যে দেখ, প্রেত আত্মা ভূত প্রেত হলে চেষ্টা করা যায়, এ তো ইমোশনালের সাথে জড়িয়ে রয়েছে। একে আমি যতবার তাড়াবো এ না হয় তোদের বাড়িতে আঁকড়া গেরবে, আর যদি তোদের বাড়ি বন্ধন করি এ বাড়ির বাইরে আঁকড়া গেরবে। তো আমরা বলি কি করা যায়? তখন উনি বলে তোর বাড়িতে একটা পুজো কর, আমি আর একদিন এখানে আছি, তোর বাড়িটা আমি বন্ধন করছি, তোকেও আমি বন্ধন করছি, কিন্তু তোর মাকে একদিন এই বাড়িতে থাকতে হবে। ও অনেক জ্বালাবে, ও চিৎকার করবে, ও বারবার তোর মাকে এই গণ্ডি থেকে বার করার চেষ্টা করবে, কিন্তু বেরালে হবে না। আর তুই একটা কাজ কর, তুই কাউকে নিয়ে গিয়ে পিণ্ড দিয়ে আয়, কিন্তু তোর বাড়ির লোক গেলে হবে না, মা বা তুই, তোর বাড়িরই আত্মীয় স্বজনের মধ্যে কাউকে একটা নিয়ে যেতে হবে, পারলে মামা বাড়ির লোককে নিয়ে যা আরও ভালো। আমরা বললাম তাই হবে। তো মামা বাড়ির লোককে সেই টাইমে আমরা পাইনি। তো তখন ওই যে দাদা ছিল আমার পাশে বাড়ি, ওই দাদা বললো ঠিক আছে আমি যাবো তোর সাথে পিণ্ড দিতে, আমার বন্ধু। তো আমার বাড়িতে সেই রাতে খুব বড় যজ্ঞ হয়, আমাদের বাড়িটা বন্ধন করানো হয়, মা ঘরের মধ্যে থাকে। আর সেই দিন ভোর ভোর আমরা বেরিয়ে যাই। ভোরবেলা যখন আমরা যাচ্ছিলাম, কোনো অটো নেই, কিছু নেই, আর ওই দাদার না শুধু মনে হচ্ছে আমাদের পেছনে কেউ একটা হাঁটছে প্রচণ্ড বেগে, মানে আমাদের পেছন করছে, আর একটা ঠান্ডা আবহাওয়া বা পেছন থেকে না আমাদের একদম আমার চুল পর্যন্ত নড়ে যাচ্ছে, কিন্তু সকালে এক ফোঁটা হাওয়া নেই। তো শীতকাল আমরা কোনো রকম গেলাম, গিয়ে আমরা পিণ্ডদানটা করে আসলাম। পিণ্ডদান করে মাকে যখন ফোন করলাম, মা হাউ হাউ করে কাঁদছে। না কেন, কি হয়েছে? মা বলল তোর দাদা বহুত উৎপাত করছিল রাস্তার মধ্যে, নিজে নিজে কিছু একটা ছুঁড়ে মারা, ইট ছুঁড়ে মারা বাড়ির ওপরে, বাড়ির ছাদের ওপরে কিছু একটা ফেলে দেওয়া, মানে ও ঘরে ঢুকতে পারছে না, তো ও প্রচণ্ড পাগলের মতো করছে। আর লাস্টে নাকি আমরা এখন পিণ্ডদান সম্পূর্ণ হয়েছে, একটা কানের মধ্যে আওয়াজ মায়ের ভেসে উঠেছে। আর তখনই আমি ফোনটা করেছি কিছুক্ষণের মধ্যে, মাকে নাকি দাদা বলে গেছে তুমি আমাকে পর করে দিলে মা, ভুলে গেলে আমাকে। মা ওকে বলেছে ঘুরে যে বাবা আমি তোকে পর করিনি, তুই তো চলে গেছিস, আর যে তোকে আমি এই কোলে রাখতে পারবো না বলে হাউ হাউ করে কেঁদেছে। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়াটা অনেক বড় গল্প। কিন্তু দাদা জীবনে আমার সবথেকে প্রথম আর বড় বন্ধু ছিল, অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড। দাদা পরে, বেস্ট ফ্রেন্ড আগে। ওর সাপোর্ট আমি কোনো দিন ভুলবো না। রিতম, যদি তোমার এই গল্পটা ভালো লেগে থাকে, এটা খুব ইমোশনালের সাথে আমি তোমার চ্যানেলে দিলাম, অনেক চ্যানেলে দিয়েছিলাম, বাট তুমি এটা আগ্রহ নিয়ে পড়তে চেয়েছো, পড়ে বলেছো ভালো লেগেছে, তোমাকে আমি রিকোয়েস্ট করলাম যত তাড়াতাড়ি পারো এই গল্পটা দিও, আমি শোনার জন্য খুব এক্সাইটেড। তো প্রথমত এই গল্পটা একটা লেভেল নিয়ে গেছে। আমি খালি ভাবছিলাম দিদি তুমি এই গল্পটা একটু পরে দিতে পারতে, নাহলে একটু আগে দিতে পারতে, কারণ এই গল্পটার মধ্যে অনেক কিছু আমরা পেয়েছি, মানুষের ইমোশন, এক ডাকে দরজা খুলতে নেই, অনেক কিছু। সবথেকে বেশি স্টোরিটা অসাধারণ। আমি প্রথমে ভেবেছিলাম এখন 100 যখন সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হবে তখন এই গল্পটা আমি পড়ে শোনাবো আমার চ্যানেলে, বাট সত্যি কথা বলতে এই গল্পটা যখন আমি পড়ছিলাম না,
আমি ভাবিনি যেটা আমি এত তাড়াতাড়ি দিয়ে দেবো, কারণ পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আর থাকতে পারলাম না তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করার জন্য। তো যদি ভালো লেগে থাকে ভাই, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও কেরম লাগলো, দিদিকেও বলো কেরম লাগলো তার লাইফে ঘটে যাওয়া ঘটনা। দিদি, আমি দাদার কথাটা শুনে আমার প্রচণ্ড খারাপ লাগলো লাস্টের দিকে। একটা মানুষ চলে যাওয়া, তোমাদের লাইফে অনেক সাপোর্ট ছিল তার। যাই হোক, গল্পটা খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ আমাকে পাঠাবার জন্য। তোমার কাছে যদি এমন কালেক্টেড গল্প আরও থাকে বলো। আর হ্যাঁ, তোমার দাদা চলে গেছে, আশা করছি তুমি নিজের পরিবারটাকে খুব ভালোভাবে সামলেছো। দ্যাট। তো গল্পটা যদি তোমরা ফেসবুক থেকে শোনো, ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আজকের গল্পটা এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো গল্পের সাথে। আবার ভয় পাওয়াতে ফিরে আসবো। টাটা।